পি এবং কিউ ভেক্টর দুইটি একটি বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল, এদের লব্ধি ভেক্টরের দিক কত? তাহলে পি ভেক্টর আই হ্যাড, হ্যাঁ 8 নম্বর, টু জে হ্যাড মাইনাস টু কে হ্যাড, কিউ ইকুয়াল টু 3 I হ্যাড প্লাস 2 জে হ্যাড প্লাস 2√3 কে হ্যাড। ভেক্টর দুইটি একটি বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল, অর্থাৎ দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে যে তারা পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। তার মানে কি, এই একটা ভেক্টর, এটাকে পি বিবেচনা করি, এটাকে কিউ বিবেচনা করি, তাহলে আলফা ইকুয়াল টু কত বলতে পারি? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা তো স্বাভাবিকভাবে বিবেচনা করি যে পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমার সূত্রেরও কোনো ব্যতিক্রম নাই। tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা, এখন আমার মানে যেটা দরকার সেটা হলো না, চিত্র তোমাদের বোঝানোর জন্য দিছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। পি এবং কিউ এর মানটা নির্ণয় করা, বুঝতে পারছো? পি এবং কিউ এর মানটা নির্ণয় করা। আমি চিত্র মিটাই দিই, এমনি অঙ্কটা ধরতে পারছো তো? তাহলেই হয়েছে। তাহলে এখন পি ইকুয়াল টু √1² প্লাস 2² প্লাস -2 স্কোয়ার, 1 প্লাস 4 প্লাস কত 4, 4 8 আর একে কত 9 ইকুয়াল টু 3। আচ্ছা, কিউ ইকুয়াল টু আলাদা বাহির করে নিতেছি, কাজ করতে সুবিধা আছে। 3² প্লাস 2² প্লাস 2√3 স্কোয়ার, 3 3 9, 2 দুগুণে 4, আর এখানে 2 দুগুণে 4 ইন্টু 3, 3 4 কত 12, 12 আর 4 16, 16 আর 9 কত হয় 25। দেখছো, বরাবর দিছে তারা, একটুকু এদিক সেদিক করে নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখতে পারি যে আলফা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে tan থিটা ইকুয়াল টু কিউ মানে কত 5 সাইন 90 ডিগ্রি, আর এখানে আসবো কত 3 প্লাস 5 কস 90 ডিগ্রি। তাহলে tan থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কত 1, তাহলে উপরে আসবো শুধু 5, আর cos 90 ডিগ্রি ইকুয়াল টু কত 0, তার মানে এই পুরা রাশিটার মান 0। থিটা ইকুয়াল টু tan ইনভার্স 5/3। এখন দেখো তো ক্যালকুলেটরে কত আসে। ঠিক আছে, 59.03। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্কেলার গুণনে আসি। তো স্কেলার গুণনের সংজ্ঞা যদি আমি বলি, তাহলে দুইটি ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকেই ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন বলা হয়। এটা হচ্ছে স্কেলার গুণনের সংজ্ঞা। এখন যদি তোমাকে বলে যে স্কেলার গুণন আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তো স্কেলার গুণন নির্ণয় করার জন্য করা হয় কি, এরকম মনে করো যে একটা ভেক্টর ক্রিয়াশীল যেটাকে আমি বললাম এ, এইদিকে আরেকটা ভেক্টর ক্রিয়াশীল যেটাকে বললাম আমি কত বি, এবং তাদের মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে স্কেলার গুণনকে প্রকাশ করার জন্য এ ডট বি ব্যবহার করা হয়, ইকুয়াল টু এ ভেক্টরের মান
বি ভেক্টরের মান আর তাদের যে মধ্যবর্তী কোণ আছে সেই মধ্যবর্তী কোণের কস, এবং এখানে একটা শর্ত আছে 0 লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন অর ইকুয়াল পাই, অর্থাৎ থিটার মানটা 0 এবং পাইয়ের মাঝামাঝি। এই হচ্ছে মোটামুটি স্কেলার গুণনের সংজ্ঞা, অর্থাৎ দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কসাইনের বা কসের গুণফলটাই মূলত আসলে স্কেলার গুণন নির্দেশ করে। এখন এখানে আর অন্য কিছু নাই, এইটুকুই মোটামুটি শেষ। এখন যদি আমি আসি যে স্কেলার গুণনের ক্ষেত্রে বা একক ভেক্টরের ক্ষেত্রে স্কেলার গুণনগুলি কিভাবে কাজ করতে পারে। যেমন তোমাকে যদি এভাবে দেয় যে আই হ্যাট ডট আই হ্যাট, তাহলে আমরা কিভাবে করতে পারি? আই হ্যাট কস, এখন এই যে থিটা ছিল সেই থিটা এখন কত আসতে পারে? থিটার মান এদিকে দেখি, আই হ্যাট এবং আই হ্যাট দুইটাই তো একই ভেক্টর, তার মানে তাদের মধ্যবর্তী কোণের মান আসবে কত? 0। এখন আমরা জানি একক ভেক্টরের মান সবসময় 1 আর cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে আই ডট আই ইকুয়াল টু আমরা বলতে পারি কত? 1। অনুরূপভাবে বলতে পারি জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1, বুঝা গেছে? এখন যদি উল্টাটা মানে অন্যরকমভাবে দেয়, মনে করো যে আই ডট জে দিল, জে ডট কে, কে ডট আই, তাহলে আমরা তখন কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, আই ডট জে যদি থাকে তাহলে আই ভেক্টরের মান, তারপরে জে ভেক্টরের মান, তারপরে কস, এটা হলো আমার জে ভেক্টর। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত আসবে? 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি কত? 0। তার মানে গুণফল যাই আসুক না কেন, এই cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0 হওয়ার কারণে পুরা রাশিটার মান 0। বুঝতে পারছো? তুমি বুঝছো নি? আচ্ছা, তুমি দেখে তো মনে হয় না যে বুঝছো। তাহলে অনুরূপভাবে আমি বলতে পারি কত? জে ডট কে, কে ডট আই ইকুয়াল টু কত? 0। এখন এটাকে যদি উল্টায়ও লিখি আমি, মনে করো জে ডট আই কে ডট জে ইকুয়াল টু আই ডট কে, তাও কিন্তু আসবে কত? 0। বোঝা গেছে? কিন্তু ভেক্টর গুণনের ক্ষেত্রে কিন্তু এরকম আসে না, যেটা তোমাদেরকে ক্লাসে দেখাইছি। মোটামুটি সব ক্লাসেই ভেক্টর গুণন দেখানো হয়েছে। স্কেলার গুণনের ক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি, কিন্তু ভেক্টর গুণনের ক্ষেত্রে এইভাবে কিন্তু আসলে লেখা যায় না, তখন কিন্তু একটু অন্যভাবে কাজ করা লাগে। ওইটা একটু দেখে নিই, মানে বলে দেবো আমি করার সময়। তো এই গেল আমার একক ভেক্টরের ক্ষেত্রে স্কেলার গুণন কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা। না না, এদিকে দেখো, এটা এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ। তা আমরা তো জানি যে এক্স এবং ওয়াই অক্ষ পরস্পর লম্ব, এই কারণে আমি এখানে 90 ডিগ্রি মানে নিতে পারি। আবার তিনটা অক্ষই পরস্পরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, যেমন গতদিনও তোমাকে দেখাইছি যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আবার এটা হচ্ছে জেড অক্ষ, তো এই জেড অক্ষটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটার সাথেও এটাই। ওই কারণে আমি এখানে সরাসরি 90 ডিগ্রি বসাই দিতে পারি। ওইটা খুলে দাও, ওই সাইডটা খুলে দাও, এদিকে খুললে লাইটে সমস্যা হয়। আচ্ছা, তাহলে এখন আসি যে দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার, এই লম্ব হওয়ার শর্ত। দুইটি ভেক্টর কখন পরস্পর লম্ব হইতে পারে? তো লম্ব হওয়ার জন্য যেটা দরকার, সেটা হলো দুইটা। একটা হলো এ ডট বি ইকুয়াল টু 0 অথবা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমাদের সুবিধা হলো, যেটা তোমাদেরকে আগেও বলছি, যে এ ডট বি ইকুয়াল টু 0 প্রমাণ করা। যদি এ ডট বি ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই কাজ করা যায়। এখন তোমাদের খাতা দেখে যেটা বুঝতে পারছি যে এখানে কিছু কিছু জায়গায় কিন্তু তোমরা
ঝামেলা করছো। যেমন তোমাকে যখন বলছে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তখন মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা লিখছো কি এ ডট বি ইকুয়াল টু কত এ বি কস থিটা। এখন এটা কেমনে নির্ণয় করব? মাথা নষ্ট। এখন এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা তো লিখে ফেলছে, এখন এ ডট বি তো আর পারে না। এখন সূত্র তো ছিল যে এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, এটা লেখা বসে রয়েছে, এখন আর কিছু করতে পারে না। বুঝতে পারছো ঝামেলাটা? এখন কীভাবে করবা, কেন করবা, এইটাতে আস্তে 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 আসি। তাহলে আমার লম্ব হওয়ার শর্ত হলো এ ডট বি ইকুয়াল টু 0 অথবা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দুইটা শর্ত যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি এখানে। এখন আসি যে এ ডট বি কীভাবে আমরা নির্ণয় করতে পারি বা এই জিনিসগুলি কীভাবে আসলে কাজ করে। পুরো প্রতিপাদনটা দেখাইতেছি না, একবার হয়তো ক্লাসে দেখাইছি আমি, খালি সূত্রটা বলে দিই, শর্টকাটে তোমরা কীভাবে মনে রাখতে পারবে। যেমন মনে করো যে এ ভেক্টর আছে ডট বি ভেক্টর, এটার সূত্রটা হলো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই হচ্ছে শর্টকাট সূত্র আর কি, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। এখন কখন তুমি এটা ব্যবহার করবা আর কখন এটা ব্যবহার করবা, এটা অনেক সময় ধরতে পারে না। খেয়াল করবা, যদি মধ্যবর্তী কোণ থিটা দেওয়া থাকে তখন তুমি সরাসরি এটা বসাও, আর যদি মধ্যবর্তী কোণ দেওয়া না থাকে কোনোভাবেই উদ্দীপকে, তো সরাসরি এটা ব্যবহার করবা। বুঝতে পারছো? এখন এই প্রশ্নতে যদি তোমাকে বলে যে থিটার মান কত, তখন তুমি কি করবা? এ বি ইকুয়াল টু, তো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা তো লিখেই ফেলছো। এখন এইখানে এই সাইডে আবার কিভাবে কাজ করবা? এই এ ডট বিটাকে তখন তুমি এইভাবে নিয়ে আসবা, অর্থাৎ এই সাইডে তখন লিখবা কত এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড ইকুয়াল টু কত এ বি কস থিটা। এখন তুমি আস্তে আস্তে কাজ করো, 2-3টা লাইন বেশি করো, কোনো অসুবিধা নাই। 2-3বার করলে আস্তে আস্তে দেখবা যে জিনিসগুলি পরিষ্কার হয়ে গেছে, তখন আর এরকম ঝামেলা হওয়ার কথা না। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এই হয়েছে মূল জিনিস। যদি থিটার মান দেওয়া থাকে তাহলে এটা ব্যবহার করবা, আর যদি থিটা দেওয়া না থাকে তাহলে এটা ব্যবহার করবা। আবার যদি তোমাকে বলে যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তখন প্রথমেই লিখবা যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তারপরে এই এ ডট বি এর মানটা এভাবে নির্ণয় করবা। তুমি চাইলে এখানে মান বসায় কাজ করতে পারো, অথবা আলাদাভাবে নির্ণয় করতে পারো। শাহজাহান তপনের বই যেভাবে দেওয়া আছে, তারা প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে ভাগ ভাগ করে কাজ করছে, বুঝা গেছে? ওইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে আমার কথাটা? লম্ব অভিক্ষেপটা এখন আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে মূল জিনিস। আর লম্ব অভিক্ষেপটাই বা কি, যেমন প্রশ্নে ভুল হয়েছে ওইটাও ধরতে পারছো না তোমরা, তার একটাই কারণ, সেটা হয়েছে যে তোমরা প্রশ্ন ঘাটাঘাটি করছো কম। প্রচুর ঘাটাঘাটি করতে হবে। আমরা যখন পড়ছি তখন একটা শিট দিয়ে দিত, থিওরিরও দিত, আবার ম্যাথেরও দিত। তারপরে বলতো কি 3টা বইয়ের উদাহরণ করতে, শাহজাহান তপন, আমির হোসেন ইসাক, তোফাজ্জল মহিউদ্দিন, 3 বইয়ের উদাহরণ করতে বলতো। এবং পরের ক্লাসেই ওইটা আমাদেরকে দেখানো লাগতো, স্যারের যে 15-20টা অঙ্ক দিছে সেগুলি কইরা। তো এই যে ঘাটাঘাটি করতাম, এতে মানে হয়ে যেত আমাদের আসলে কাজ যতটুকু দরকার ছিল। এখন তোমাদেরকে এই জিনিসগুলি করা লাগবে, সময় কম আছে, সময় পাও না, নানা ধরনের ঝামেলা আছে, এর মধ্যে থেকেই সুযোগ নিয়ে আসতে হবে। এখন নতুন বই না হলেও পুরাতন বই কারো কাছ থেকে জোগাড় করো, ওইটা ব্যবস্থা করো। আমিও 1টা বা 2টা বই কিনছি, বাকিগুলি পুরাতন বই জোগাড় করছি, সবই পুরাতন বইই ছিল। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। পুরাতন বইও তো তুমি যদি 10টা অঙ্ক করো তেইলি তো লাভ অনেক, প্রশ্নগুলি তো দেখতে পারলা। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে কথা। আচ্ছা, তো এটা মনে করি যে ও পি কিউ, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এম মধ্যবর্তী কোণ কত থিটা। তোমাকে যদি বলে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে সেই অংশটুকু কোনটা? ও থেকে এম পর্যন্ত অংশ। বোঝা গেছে?
এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, ও থেকে এম পর্যন্ত যে অংশটুকু আছে সেটা। আবার আমি যদি আরেকটা চিত্র আঁকি, একটা চিত্র আঁকলে অনেক সময় বোঝা যায় না তো। আচ্ছা, ও এটাকে দিলাম পি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা কিউ। এখন যদি তোমাকে বলে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে কি এই পি বিন্দু থেকে এটার উপর একটা লম্ব অঙ্কন করো, এই ও এন পর্যন্ত অংশটাই হয়েছে তোমার লম্ব অভিক্ষেপ। বোঝা গেছে? এই হয়েছে মূলত দুইটা জিনিস। তো অনেক সময় হয় কি আমাদেরকে একই চিত্রের মাধ্যমে দেখাইতো, একই চিত্রের মাধ্যমে দেখাইলাম না, আলাদা আলাদা দুইটা চিত্র দেখাই দিলাম। অথবা বলতে পারে যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত, অথবা এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত। এই যে ভাষাগুলি আছে, এই ভাষাগুলি জানার জন্য তোমাকে বিভিন্ন অঙ্ক, বিভিন্ন বই প্র্যাকটিস করা লাগবে। ওইটা আমার পক্ষে তোমার ভিতরে ঢোকানো সম্ভব না। বোঝা গেছে? এখন মনে করো যে আমি কোনো এক জায়গাতে ঘোরাঘুরি করে আসছি, তোমাকে হয়তো মৌখিক বলতে পারি যে আমি ওই জায়গায় গেছি। যতক্ষণ পর্যন্ত না তুমি ওই জায়গায় নিজে গেছো, নিজে চোখে দেখছো, ততক্ষণ পর্যন্ত ওই অনুভূতিটা তোমার মধ্যে আসবো না। আসবো? এটা যতই আমি তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, প্রশ্ন তোমাকে নিজে দেখা লাগবো, 2-1 ঘন্টা মাথা খাটানি লাগবে যে কী বলছে না বলছে, কেন এটা হইলো, কেন ওইটা হইলো না। হ্যাঁ, তারপরে আমার এসে দেখাইলে আরেকবার, তখন গিয়ে তোমার ওই ধারণাটা পরিষ্কার হয় আর কি। এছাড়া কিন্তু সম্ভব না। এবং সায়েন্সের সবগুলি সাবজেক্টই এরকমই আসলে, ওটা তোমাকে পরিশ্রম করা লাগবে প্রচুর, যতই যাই বলি না কেন। এখন আমাকে যদি বলে যে লম্ব অভিক্ষেপ আমরা এখন কিভাবে নির্ণয় করতে পারি, তো এ ভেক্টরের উপরও বলতে পারে অথবা বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, তাহলে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত আসবে এখানে বলতে পারবা? বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ। তো অনেকে আবার করছে কি, এটাও লিখছে, দুইটা লিখবে না, দুইটাই সূত্র। অর্থাৎ এই লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু এটা একটা সূত্র, এটা একটা সূত্র। যদি থিটার মান দেওয়া থাকে তুমি এটা ব্যবহার করবা। বোঝা গেছে? যদি থিটার মান দেওয়া না থাকে এটা ব্যবহার করবা। ধারণা পরিষ্কার? দুইটা একই সাথে লেখার দরকার নাই, কারণ দুইটা আলাদা সূত্র। বুঝতে পারছো? যদি তোমার থিটার মানটা প্রশ্নে দেওয়া থাকে উদ্দীপকে, তখন তুমি শুধু এই সূত্রটাই ব্যবহার করবা, যে আমরা জানি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু বি কস থিটা, শেষ। বাকিটুক দেখার দরকার নাই। আবার যদি মনে করো যে থিটার মানটা দেওয়া নাই, তখন তুমি কি করবা, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ, শেষ। এদিকে আর দেখা দরকার নাই। বুঝতে পারছো? এখন অনুরূপভাবে যদি তোমাকে বলে বি এর উপর বা বরাবর এর লম্ব অভিক্ষেপ, তাহলে এ ডট ডিভাইডেড বাই বি। এই হচ্ছে জিনিসগুলো। বুঝতে পারছো? এখন এই সূত্রগুলি মুখস্থ রাখা। আমি হয়তো কিছু টেকনিক দেখাই দিছি, যেমন এর উপর বলছে না, তাহলে এ নিচে, আর এখানে বলছে না বি, এই কারণে এটা বি। আচ্ছা, এখানে বলছে না বি এর উপর, এই কারণে নিচে বি, আর এর উপর বলছে এই কারণে এ। এরকম কিছু জিনিস তুমি তোমার নিজের মতন করে একটু মনে রাখবা। এটা আমি এভাবে মনে রাখি, এখন তোমরা যেভাবে পারো, যেভাবে তোমার কাছে সহজ মনে হয় সেভাবে তুমি মনে রাখতে পারো। এবং এগুলি নিয়ে নাড়াচাড়া করা লাগবে সূত্রগুলি নিয়ে, কারণ এক চ্যাপ্টারে অনেক সূত্র আছে, তুমি কয়টা এরকম সূত্র মুখস্থ রাখবা যদি প্র্যাকটিস না করো, ঘাটাঘাটি না করো। হয়েছে এইটুকু? আচ্ছা, তাহলে হ্যাঁ, এই যে ও থেকে এন পর্যন্ত অংশটা, এই অংশটুকু এখানটা হচ্ছে এই অংশটুকু। বোঝা গেছে? এইটাই, হ্যাঁ, এই অংশটুকু, এই যে এটা
হ্যাঁ এই অংশ। আচ্ছা এখানে তো আর মনে হয় কিছু নাই স্কেলার গুণনে, আর আছে কিছু? আচ্ছা আমি একটা কাজ করি, থিওরি একবারে পড়ায় ফেলি, তারপরে অঙ্ক শুরু করবো একবারে, ঠিক আছে? এখন মনে থাকে কি না, না হজম করে ফেলবে আবার? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আসি ভেক্টর গুণনে। ভেক্টর গুণনে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা বলো? ভেক্টর গুণন প্রতিটা সেকশনে মোটামুটি আমি করাইছি, EFCD। যদি কোনো অসুবিধা থাকে তো বলো, আর না হলে এটা বাদ দিয়ে আমি সরাসরি ক্যালকুলাসে চলে যাবো। হ্যাঁ কি বলো কোন জায়গাটা, না বললে তো বুঝবো না। এই যে বই এটা নাও না, তাহলে তো হয়েছে। হ্যাঁ আচ্ছা কারো অসুবিধা থাকতে পারে। আচ্ছা নৌকা নদীর অঙ্ক শুরু করবো, অসুবিধা নাই। ওইটা অঙ্ক শুরু করার আগে থিওরি পড়াবো নৌকা নদী, তারপরে অঙ্ক। আর কোনো আর মানে ভেক্টর গুণনে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা বলো? আচ্ছা তাহলে ভেক্টর গুণনটা কি? দুইটি ভেক্টর রাশির যে গুণনে একটি, আবার কয় স্কেলার, দুইটি ভেক্টর রাশির যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টর গুণন। হ্যাঁ আর ভেক্টর পাওয়া গেলে ভেক্টর গুণন। তো ভেক্টর গুণনকে প্রকাশ করার জন্য এরকম A ক্রস B ব্যবহার করা হয়, এই কারণে এটাকে অনেক ক্ষেত্রে ক্রস গুণনও বলা হয়। বুঝতে পারছো? তাহলে এখন এর পরবর্তীতে আসি যে কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এটাও ঠিক এরকম স্কেলার গুণনের মতন, যে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে A এবং B এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ভেক্টর দ্বয়ের মান এবং তাদের যে মধ্যবর্তী কোণ আছে সেই মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। এবং যেহেতু এটা ভেক্টর রাশি, তার মানে তার একটা একক ভেক্টরও কিন্তু আছে। কেন আছে? কারণ আমরা গত দিনই দেখছি যে AX I হ্যাট, এটা ছিল মান, এটা ছিল কি দিক। এই I হ্যাট দেখে আমি অন্তত বুঝতে পারি যে এটা আসলে কোন অক্ষ বরাবর কাজ করে। এই ইটা হ্যাটটাও নির্দেশ করে যে এটা আসলে কোন অক্ষ বরাবর বা কোন দিকে কাজ করে। যদি I হ্যাট থাকে তাহলে আমি বলতে পারি যে X অক্ষ বরাবর কাজ করে বা X অক্ষের দিকে। ঠিক ওইরকমভাবে ইটা দেখে আমি বুঝতে পারি যে এটা আসলে কোন দিকে কাজ করে। ওই দিক নির্ণয় করার জন্য তখন তারা একটা ডান হাতি স্ক্রু নিয়ম ব্যবহার করে। তো ডান হাতি স্ক্রু নিয়মটা আহামরি কিছু না, আমরা যে পানির ট্যাপ ঘোরাঘুরি করি না, স্ক্রু ঘোরাঘুরি করি, সেম জিনিস। এখানে একটা স্ক্রু বসাও, তাকে B থেকে A এর দিকে এইভাবে ঘোরাও, হ্যাঁ তাহলে তার দিকটা কোন দিকে? ভিতরের দিকে। আর যদি A থেকে B এর দিকে নিয়ে আসে তাহলে বাইরের দিকে। এত কিছু যদি মনে না থাকে, পানির ট্যাপ তো আমরা প্রতিদিনই ঘুরাই, ওইটা একটু খেয়াল রাখবা তাহলে হয়েছে। আবার তালার ক্ষেত্রে তালা যে আছে, তো চাইনিজ তালাগুলি আবার উল্টা, মানুষই উল্টা, তারা চাইনিজ তালা হয়েছে কিন্তু উল্টা, বুঝা গেছে? আগের যে পুরাতন তালাগুলি ছিল সেগুলি ঠিক দিকেই খুলতো, এখন চাইনিজ তালার কোনো ঠিক ঠিকানা নাই, যেদিকে মনে চায় এদিকে লাগায় এদিকে খুলে। বুঝতে পারছো? এইটাই তো। আমার আব্বা আবার খুব রাগ করে এটাতে, কারণ আব্বা তো সার কারখানায় চাকরি করতো, তো এগুলি হচ্ছে পুরাতন ফ্যাক্টরিটা পুরাটাই অ্যানালগ সিস্টেমে ছিল, তো সব বাল্ব খুলি লাগালাগি করা লাগতো এগুলি। তো এই কারণে আব্বা যে এগুলি খুব মানে অভিজ্ঞ ছিল, এক্সপার্ট, সারাদিন তো ওইটা নিয়ে কাজ করে। তো এখন যখন চাইনিজ তালা আসছে উল্টাপাল্টা, আব্বার মাথা নষ্ট, কয় এই যে উল্টাপাল্টা, এগুলি কোনো ঠিক ঠিকানা নাই, কিছু নাই, এই হচ্ছে কথা। এখন আমাকে যদি বলে যে একক ভেক্টরগুলির ক্ষেত্রে ভেক্টর গুণন কিভাবে প্রয়োগ করতে পারি বা কিভাবে নির্ণয় করতে পারি, তাহলে I ক্রস I ঠিক আগের মতনই, I ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণে সাইন। তো ওই যে দেখো একটু আগে যে বলছি যে I ইন্টু কত I, দুইটা তো আসলে একই জিনিস, একটাই সরলরেখা আমি দুইবার গুণ দিলাম, বা একটাই ভেক্টর আমি পরপর দুইবার গুণ দিলাম, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত আসবো? 0 ডিগ্রি, ঠিক তো? আচ্ছা তাহলে I একক ভেক্টরের মান আমরা জানি 1 আর সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে পুরাটার মান আসবো কত? এখন অনুরূপভাবে আমি বলতে পারি J ক্রস J ইকুয়াল টু K ক্রস K ইকুয়াল টু কত? 0। বোঝা গেছে? আচ্ছা এই গেল। এখন যদি তোমাকে বলে যে I ক্রস J
জে ক্রস কে, কে ক্রস আই, তখন আমরা কিভাবে কাজ করতে পারি? তো আই ক্রস আই, জে ক্রস জে যত সহজে আমরা নির্ণয় করতে পারি, আই ক্রস জে, জে ক্রসকে অত সহজে কিন্তু নির্ণয় করা যায় না। এ কারণে তারা করছে কি, এরকম একটা বৃত্ত বিবেচনা করছে। এটা আই হ্যাড, জে হ্যাড, এটা কে হ্যাড। তোমাকে যদি বলে এরকম যে আই ক্রস জে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তনশীল হয়, তাহলে আই ক্রস জে, তার পরবর্তী রাশিটা আসলো কি কে হ্যাড। তাহলে বসাই দাও এখন কে হ্যাড। আবার যদি তোমাকে এরকম বলে যে জে ক্রস কে ইকুয়াল টু আই হ্যাড, তাহলে কে ক্রস আই ইকুয়াল টু কত, জে হ্যাড। এখন উল্টায় যদি বলে জে ক্রস কত আই ইকুয়াল টু মাইনাস কে, কে ক্রস জে যদি বলে মাইনাস আই, আই ক্রস কে ইকুয়াল টু যদি বলে তাহলে মাইনাস জে। বোঝা গেছে ব্যাপারটা? এই হিসেবে মূল জিনিস আর কি। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তন করে তাহলে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে ঋণাত্মক। এই হচ্ছে মূল জিনিস, আর তেমন কিছু না। এখন এই জিনিসটা তোমরা যখন অঙ্ক করবে না, একটা অঙ্ক আছে এরকম অনুশীলনীতে, যে একই রকমই দুইটা ভেক্টর, তো একবার এ ক্রস বি করে আরেকবার বি ক্রস এ করে, সবই ঠিক থাকে, শুধুমাত্র প্লাস মাইনাসে ঝামেলা, একটার আগে প্লাস আছে আরেকটার আগে মাইনাস। এই হয়েছে মূলত আসলে পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। মিটাই দেই। এখন আসে যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। তো সমান্তরাল হওয়ার শর্ত কি, যে তাদের ভেক্টর গুণন আমি শূন্য প্রমাণ করতে পারি, অথবা মধ্যবর্তী কোণ 0 প্রমাণ করতে পারি। দুই ক্ষেত্রেই আমাদের মূলত আসলে ওই কাজটা করা যায়, অর্থাৎ সমান্তরাল আমি প্রমাণ করতে পারি। এখন অঙ্ক করার ক্ষেত্রে সেইগুলির প্রয়োগ আলাদা আলাদাভাবে আছে। তারপরে আসলো কি সামান্তরিকের ক্ষেত্রে, যেমন সামান্তরিকের দুইটা বাহু যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কিভাবে আসে, সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে আসে, ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে আসে। তো সামান্তরিকের যদি দুইটি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল পি ক্রস কত, কিউ। আবার যদি দুইটা কর্ণ হয় পি ক্রস কিউ। আবার যদি ত্রিভুজের দুইটি বাহু হয় তাহলে পি ক্রস কিউ। মনে থাকবে তো? কর্ণর ক্ষেত্রে, ত্রিভুজের বাহুর ক্ষেত্রে হাফ। আর এটা প্রতিপাদন দেখাই নাই, প্রতিপাদন দেখাইলে তখন বুঝতে পারবা যে কেন হাফ আসে। দেখাই দেবো দেখি সময় পাইলে। আর সামান্তরিকের যদি দুইটি বাহু থাকে তাহলে শুধু পি ক্রস কিউ, আর বাকিগুলির ক্ষেত্রে হাফ। এই হয়েছে মোটামুটি কয়েকটা জিনিস। আচ্ছা, ওইটা প্রতিপাদন দেখাই নাই, আমি কয়েকটা জিনিস বাদ দিয়ে গেছি, বুঝতে পারছো, ইচ্ছা করে। আচ্ছা, তো ভেক্টর গুণন থেকে এখানে আর তেমন কিছু নাই। তো যেটা দরকার সেটা হলো পি ক্রস কিউ এখন আমরা কিভাবে নির্ণয় করতে পারি। নির্ণায়ক তো করছো ম্যাথে, তাহলে ওইটা আর আমি মনে করি না দেখানোর দরকার আছে, কারণ ম্যাথে এটা প্রয়োগ খুব ভালো মতো আছে। আর এখানে শুধুমাত্র তোমার ওই ভেক্টরের দুই একটা চ্যাপ্টার আছে বা কৌণিক গতির কিছু অঙ্ক আছে, ওইখানে অন্তত এই ক্রস গুণনটা বা নির্ণায়কটা প্রয়োগ করা হয়, এছাড়া সাধারণত প্রয়োগ করা হয় না। নির্ণায়ক করছো তো ম্যাথে, পারো তো? তাহলে হয়েছে, আর দরকার নেই। আর ভেক্টর গুণন থেকে আর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা। এখন আসি ক্যালকুলাসের ক্ষেত্রে। ক্যালকুলাসে যাওয়ার আগে কয়েকটা ছোটোখাটো জিনিস জানা দরকার। সেটা হলো চলো ধ্রুবক, বুঝা গেছে? ফাংশন
অপারেটর। এই কয়েকটা জিনিস জানা দরকার। তো প্রথমে আসি চলক। তো যে রাশিগুলির মান পরিবর্তন হতে পারে সেগুলিকে বলা হয় চলক, যেমন এক্স ওয়াই জেড, হ্যাঁ, পি কিউ আর। আবার খেয়াল করবা কে এর মান কিন্তু আমরা ধ্রুবক হিসেবে ব্যবহার করি। এটা এ বি সি এই জিনিসগুলিও কিন্তু আমাদের কাছে ধ্রুবক হিসেবেই পরিচিত বেশি। খেয়াল করছো? হ্যাঁ। আবার যদি এম এন ব্যবহার করি তাহলে এটাও কোনো কোনো ক্ষেত্রে আমরা চলক ব্যবহার করি, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ধ্রুবক হিসেবেও কাজ করে। তো এইরকম কয়েকটা জিনিস আছে, অর্থাৎ যেগুলির মান আমি ইচ্ছামতো পরিবর্তন করতে পারি সেগুলিকে বলা হয় চলক। আর তাহলে ধ্রুবক কোনগুলি? যেগুলির মান আমরা ইচ্ছামতো পরিবর্তন করতে পারি না, যেমন 2 3 4 5। আমি চাইলেই 2-কে 3 বলতে পারি না, বুঝতে পারছো? 2 এর মান সবসময় 2। আচ্ছা, এরপরে আসছে অপেক্ষক বা ফাংশন। এটার বাংলাটা আসলে খুব কঠিন, আমি সংক্ষেপে দেখাই দিই। ফাংশনটা আসলে কি? এফ অফ এক্স ইকুয়াল টু কত? ওয়াই, বা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এইখানে আমি বলতে পারি কত? এক্স স্কোয়ার প্লাস 4, অথবা সাইন স্কোয়ার থিটা, অথবা বলতে পারি কত? লগ 10 টু দ্য বেজ এ। বিভিন্ন রাশি বলতে পারি যে এফ অফ এক্সটা আমার ওয়াই হতে পারে, এফ অফ এক্সটা এটা আসতে পারে, এফ অফ এক্সটা এটা আসতে পারে, এফ অফ এক্সটা আবার এটাও আসতে পারে। এটাই হলো স্বাভাবিক বাংলা ভাষায় হয়েছে ফাংশন বলতে আমরা যেটা বুঝি সেটা। বাংলা বললাম না কারণ বাংলা দরকার নেই, এটা আসেও না। অপারেটর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, তো অপারেটরের সংজ্ঞা যদি বলে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে অপারেটর হলো একটা মাত্র গাণিতিক প্রতীক যা একটি ফাংশনকে অপর আরেকটি ফাংশনে রূপান্তরিত করে। লেখার দরকার নেই, পিডিএফ তো দিয়ে দিছি, ওইখানে দেওয়া আছে, দেখবা। অর্থাৎ অপারেটরটা হলো একটি ফাংশনকে অপর আরেকটি ফাংশনে রূপান্তরিত করে। যেমন কম্পিউটার অপারেটর বলে না, এর মানে কি? কম্পিউটারকে সে অপারেট করে, কম্পিউটারকে দিক নির্দেশনা দেয় যে কিভাবে কাজ করা লাগে। তো অপারেটরের কাজই হলো যে অন্যকে দিক নির্দেশনা দেওয়া, যে কিভাবে আসলে কাজ করতে পারে। এখন অপারেটরগুলি দেখি যে কীরকম কীরকম অপারেটর আমরা ব্যবহার করি। আরেকটা কথা হলো যে অপারেটরের নিজস্ব কোনো অর্থ নাই। সে যখন কোনো ফাংশনের উপর কাজ করে তখনই শুধুমাত্র তার অর্থটা আমরা ধরতে পারি, এছাড়া কিন্তু তার অর্থ ধরা সম্ভব না। যেমন মনে করো যে সাইন, তারপরে মনে করো লগ, একটা হলো 10 ভিত্তিক আরেকটা ই ভিত্তিক। আবার মনে করো যে রুট। এখন সাইনের কিন্তু আলাদা কোনো অর্থ নাই, কিন্তু তারপরে যদি একটা থিটা দিয়ে দিই তাহলে এই থিটাটাকে ডিফাইন করে কে, সংজ্ঞায়িত করে কে? সাইন। সাইন অনুযায়ী থিটা পরিবর্তন হয়ে যাব। এখন থিটা বলতে তো আমরা যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণকেই বুঝি, কিন্তু যখন আমি বলবো সাইন থিটা তার মানে কি? লম্ব এবং অতিভুজের মধ্যবর্তী কোণ। বোঝা গেছে? আচ্ছা, তো লগ 10-এর আলাদা কোনো অর্থ নাই, কিন্তু এখানে যদি আমি মনে করো যে এক্স স্কোয়ার বসাই, অথবা যদি 10 স্কোয়ার বসাই, তাহলে কিন্তু তার একটা আলাদা অর্থ আছে। লগ 10 টু দ্য বেস 10 স্কোয়ারের যেমন আলাদা একটা মান আছে, আবার শুধু 10 স্কোয়ারের কিন্তু আলাদা মান আছে। শুধু 10 স্কোয়ারের মান আর এই মান কিন্তু কোনো সময় এক হয় না। বুঝতে পারছো ব্যাপারটা? E2 ভিত্তিক লগের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক ওই রকম। রুটের ক্ষেত্রে এখন মনে করো যে 4-এর উপরে যদি রুট দিই তাহলে কত আসবো? 2। এখন শুধু 4-এর মান কিন্তু সম্পূর্ণ আলাদা, রুটের কিন্তু আলাদা কোনো অর্থ নাই, কিন্তু 4-এর উপর যখন রুট প্রযুক্ত হয় তখন কিন্তু তাকে পরিবর্তিত করে অন্য আরেকটা ফাংশনে। এটা একটা ফাংশন, এটা কাজ করলে আলাদা একটা ফাংশন আসবো, এটা কাজ করলে আলাদা ফাংশন, এটা কাজ করলে আলাদা একটা ফাংশন আসবো। এই হচ্ছে মূলত অপারেটর। এখন তোমাদের বইয়ে ক্যালকুলাসের ক্ষেত্রে এই অপারেটরগুলি প্রয়োগ করা হয়। তো ক্যালকুলাসের দুইটা অংশ আছে, একটাকে বলা হয় অন্তরীকরণ বা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন, আরেকটাকে বলা হয় সমাকলন বা ইন্টিগ্রেশন। তো প্রথমে ব্যবকলন বা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, এইটাতে আসি, পরেরটা পরে দেখা যাবে। তোমাদের বইয়ে ক্যালকুলাসের সংজ্ঞাটা যেভাবে আছে, ক্যালকুলাস পরে অন্তরীকরণ যেভাবে আছে, আমি সম্পূর্ণ আলাদাভাবে বোঝাই। মানে কোনো বইয়ের ধারা বাঁধার কোনো নিয়ম নাই, তুমি যেন বুঝতে পারো সোজা হিসাবে, ওইভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। বোঝা গেছে? যে অন্তরীকরণ বা
ব্যবকলন, এই জিনিসটা কি খেয়াল করো। ভি ইকুয়াল টু আমরা জানি কত, এস বাই টি। এস এর পরিবর্তে বলতে পারি কত, আবার এখানে বলতে পারি কত, অর্থাৎ অবস্থানের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন, এটাই তো আমার বেগ নির্দেশ করে। এখন তোমাকে একটু নতুন শব্দ লাগাই দিল, তাহলে ভি ইকুয়াল টু অবস্থানের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন। এখন তোমাকে যদি এরকম একটা শব্দ বলে যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, বাংলা যে সময়ের ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয়, সেটা আমি এখন কিভাবে বলতে পারি? সেটা বলার জন্য এখানে ম্যাথে তারা ব্যবহার করে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স ডেল্টা টি। এই যে আমি বললাম যে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি, এটাই বলা ইংরেজিতে বা ম্যাথের ভাষায় বলা হয় যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0। বাংলায় বললাম সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 টেন্স টু 0, হ্যাঁ, লিমিট ডেল্টা টি টেন্স টু 0। টেন্স টু মানে হচ্ছে 0-র কাছাকাছি, কিন্তু কখনোই 0 না। তোমরা যখন ম্যাথ করবা ডিফারেন্সিয়েশন, তখন এই জিনিসগুলি আরও ভালো মতো বুঝতে পারবা। আরেকটা আছে ভিডিও তোমরা দেখতে পারো, যে বরুণ কান্তির একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাথেনা একাডেমি নামে, ওইখানে উনি তোমার ডিফারেন্সিয়েশনটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে, একদম প্রাথমিক জিনিস। ওই ভিডিওটা দেখতে পারো তোমরা, খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করছে, আমি ওইটাই দেখছি। তো টেন্স টু 0 মানে 0-র কাছাকাছি, কিন্তু কোনো সময় 0 না, খেয়াল থাকবো তো। এখন এই যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, এত বড় জিনিস না লেখা সংক্ষেপে তারা করে কি, ডিডিটি অফ এক্স, এভাবে লেখা হয়। এই যে ডিডিটি ব্যবহার করলাম, এটাকে বলা হয় ব্যবকলনীয় অপারেটর বা অন্তরীকরণ অপারেটর বা ডিফারেন্সিয়াল অপারেটর। বুঝতে পারছো? এই যে ডিডিটি, আলাদা ডি এর কোনো অর্থ নাই, আলাদা ডিটিরও কোনো অর্থ নাই। তারা যখন এককভাবে কাজ করে, তখনই শুধুমাত্র আমরা সেটা কাজ করতে পারি বা বলতে পারি যে সেটা একটা অপারেটর। বোঝা গেছে? এই যে এতক্ষণ বললাম আমি যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে অবস্থানের পরিবর্তন এবং সময়ের পরিবর্তনের যে অনুপাত, সেটাই কি নির্দেশ করে আমার বেগ। এইটাকে সংক্ষেপে বলা হয় ডিডিটি অফ এক্স। অর্থাৎ এক্সকে যদি সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করি, তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটাই হলো কি বেগ। অর্থাৎ এখন তোমার বেগের সংজ্ঞাটা আসবো যে অবস্থান ভেক্টরকে বা সরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে আমরা যে জিনিসটা পাই বা যে রাশিটা পাই, সেটা কি বলা হয় বেগ। বুঝতে পারছো? হ্যাঁ, সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরকে বা সরণকে ব্যবকলন করলে যেটা পাওয়া যায় সেটাই হলো বেগ। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি এ আসি, ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে এখন কিভাবে করতে পারি? ত্বরণ সমান আমার ছিল কত, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে বলতে পারি ডেল্টা ভি ডেল্টা টি। আগের মতন লিমিট ডেল্টা টি টেন্স টু কত 0 ডেল ভি ডেল টি। তাহলে ক্যালকুলাসের ভাষায় কি বলতে পারি, ডিডিটি অফ কত ভি। অর্থাৎ সময় সাপেক্ষে বেগের ব্যবকলন, সময়ের সাপেক্ষে বেগের ব্যবকলনকেই বলা হয় ত্বরণ। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। এখন এটাকে কিন্তু আরেকটু আমি ভাঙ্গাইয়া লিখতে পারি। যেমন দেখো, এ ইকুয়াল টু ডিডিটি, ভি ইকুয়াল টু আমার কত ছিল এখানে, ডিডিটি অফ কত এক্স। তাহলে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স। তার মানে কি দাঁড়াইলো, সরণকে যদি পরপর দুইবার ব্যবকলন করি, তাহলেই পাওয়া যায় কি ত্বরণ। আর সরণকে যদি একবার ব্যবকলন করি, তাহলেই পাওয়া যায় বেগ। মনে থাকবো তো? এই হয়েছে আমার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ব্যবকলন। এবং এই যে ডিডিটি, এটাই হয়েছে আমার ব্যবকলনীয় অপারেটর। এই ডিডিটিটাই নির্দেশ করে যে এটা হয়েছে আমার ব্যবকলন করা লাগবে। বোঝা গেছে? তুমি যদি যেমন সাইন
থিটা যদি থাকে তাহলে থিটার মান একরকম, কস যদি থাকে তাহলে থিটার মান একরকম, অর্থাৎ সাইন কস টেন এই জিনিসগুলি আমার থিটাটাকে সংজ্ঞায়িত করে। ঠিক ওইরকমভাবে আমার এই ডিডিটা আমার রাশিটা বা ফাংশনটা কী হতে পারে সেটাকে সংজ্ঞায়িত করে। এই ডিডিটাই হলো আমার এখানকার অপারেটর। বোঝা গেছে ব্যাপারটা? এবং এটাকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর। মনে থাকবো তো? আচ্ছা, যতটুকু পারো লিখে নাও। এখন ডিফারেন্সিয়েশনের তোমার হ্যাঁ তো লাইনে আছে এতক্ষণে। এখন দেখো এটা কেন হইল না। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য আমরা লিখি না, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কত? এসি স্কোয়ার। এখন এই এ বি স্কোয়ার মানে কি? খালি বি এর উপরে স্কোয়ার, পুরাটার উপরে। তো এখানেও আসলে ডিটির উপরে স্কোয়ার মানে পুরাটার উপরে স্কোয়ার, একই জিনিস। এটা যেমন একটা ইউনিট হিসেবে কাজ করে, এটাও একটা ইউনিট হিসেবে কাজ করে, আলাদাভাবে কোনো কিছু না। এখানে স্কোয়ার দেওয়া মানে এ এবং বি পুরাটার উপরে যেমন স্কোয়ার বোঝায়, এখানে স্কোয়ার দেওয়া মানে হলো ডি এবং টি উভয়ের উপরেই স্কোয়ার বোঝায়। বুঝতে পারছো? আচ্ছা, এখন অন্তরীকরণ বা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশনের সূত্রের অভাব নাই, প্রচুর সূত্র আছে তোমাদের বইয়ে, এবং লিমিটেরও প্রচুর সূত্র আছে। তো সব সূত্র আমার পক্ষে দেখানো সম্ভব না, কারণ আমি ম্যাথে এক্সপার্ট না, অত ম্যাথ আমি ভালো পারি না। তো অন্তত ফিজিক্স পড়তে গেলে যে কয়েকটা সূত্র লাগে সেগুলি তোমাদেরকে একটু দেখাই দেবো, যে সূত্রগুলি কীভাবে আসে, কখন কোনটা আমরা ব্যবহার করতে পারি, কিভাবে আসে। বুঝতে পারছো? এগুলি তোমাদের বইও দেওয়া আছে, তারপরেও আমি লিখে দিই, কাজ করতে সুবিধা হবে। দেখছো তো? আচ্ছা, প্রথমে 1 নম্বর যে সূত্র সেটা হলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এটা সূত্রটা কি? পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ। বুঝতে পারছো? পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ। এখানে আরও অনেক কিছু আছে, লেখো তারপরে বলি। এখন এইখানে দেখো, তোমার এইখানে যে ধরনের রাশি থাকবো এখানেও ঠিক একই ধরনের রাশি থাকা লাগবে। যদি না থাকে তাহলে আমি কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারবো না। কিন্তু একটু আগে যে আমি লিখলাম ডিডিটি অফ কত? এক্স ভি, তাহলে কি এখানে এক্স এবং ভি রাশি না, এক্স এবং ভি হয়েছে ফাংশন। এই ফাংশনটাকে আমি রাশি হিসেবে পরবর্তীতে লিখতে পারি, এটাকে আমি পরবর্তীতে রাশি হিসেবে লিখতে পারি, এবং সেই রাশিটা অবশ্যই টি এর মাধ্যমে প্রকাশিত। খেয়াল রাখবা, অঙ্ক করাইলে তখন দেখবা যে এই এক্স এর মান ভি এর মান অবশ্যই টি এর মাধ্যমে দেওয়া আছে। বোঝা গেছে? যেমন 6t স্কোয়ার, 5t, হ্যাঁ, এইভাবে দেওয়া আছে ইচ্ছা মতো। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, এ থাকলেও দেওয়া থাকবো, যে এর মানটাও তোমার টি এর মাধ্যমে দেওয়া থাকবো। হ্যাঁ, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ ভি, অথবা ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স। বুঝতে গেছে? আচ্ছা, তাহলে এইটা এবং এইটা একই জাতীয় রাশি হওয়া লাগবে, তাহলে শুধুমাত্র আমি পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ ddx অফ sin x ইকুয়াল টু cos x। এগুলি সব প্রতিপাদন আছে তোমাদের ক্যালকুলাসে, চিন্তার কোনো কারণ নাই। ddx অফ cos x ইকুয়াল টু মাইনাস sin x। বুঝতে পারছো? ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এটার একটা মিম আছে আমার কাছে, দেখেন। আমরা যে বলি না যে শকুনের দোয়ায় গরু মরে না, এটা আমি দেখিও মজা পাইবে। তো এইটা হয়েছে শকুন, হ্যাঁ, আর এটাতে কি জানি দিছে গরুর দোয়ার বাকে,
তো যতই দোয়া করুক শকুন কিন্তু গরু কিন্তু আর মরে না। এটা হচ্ছে শকুনের দোয়া, এটা হচ্ছে গরু। যতই দোয়া করুক গরু কিন্তু গরুই থাকে, এ আর মরে না। বুঝা গেছে? আর এগুলো অনেক পাওয়া যায়। আচ্ছা, এরপরে ddx of ln x equal to 1/x। হ্যাঁ, ln x। এই সূত্রের একটা প্রয়োগ আমি দেখাই দিই। মনে করো যে এরকম আছে ddx of x to the power 5, তাহলে কি আসবো বলো তো? পাওয়ার সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 5x to the power 4। এই হয়েছে কথা। এইটার প্রয়োগ বলতে পারো, এটা অন্তত বাসায় গিয়ে কিছু অন্তত নাড়াচাড়া করতে পারবা। হ্যাঁ, আমার এই যে সূত্রটা, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তো পাওয়ার কত ছিল? 5, 5টাকে সামনে নিয়ে আসলাম, আর 5 মাইনাস 1। বোঝা গেছে? এই যেমন n-1, এখন n এর জায়গায় 5, 6, 7, 8 ইচ্ছা মতো মান থাকতে পারে, সেই অনুযায়ী তুমি ব্যবহার করবা। বোঝা গেছে? আর কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, তো এটা গেল ক্যালকুলাসের অর্ধেক, আরও বাকি অর্ধেক আছে, ওইটা আমি দেখাই দেবো কীভাবে আছে। হ্যাঁ।